আচ্ছা, তাহলে আমরা শুরু করি, হ্যাঁ? লক্ষ্য করবে এর আগের দিন মানে লাস্ট যে ক্লাসটা আমরা কোয়ান্টাম মেকানিক্স এর করেছিলাম, তাতে আমরা বেসিক্যালি ভেক্টর স্পেস এর ধারণাটা ক্লিয়ার করছিলাম। যে আমাদের যখন আমাদের কোয়ান্টাম মেকানিক্সে এই ভেক্টর স্পেসের আলোচনা আমরা করি, তখন আমাদের সিচুয়েশন বা আমরা কি পার্সপেক্টিভ থেকে আলোচনা করি, সেইটা আমাদের দেখার বিষয়। তাহলে আমরা যে ভেক্টর স্পেস সম্বন্ধে আহ, যে আলোচনাটা শুরু করেছি, সেই আলোচনাটাকে একটু একটু করে আমরা কোয়ান্টাম মেকানিক্সের মতো বা কোয়ান্টাম মেকানিক্সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে জায়গাটা আমাদের তৈরি করতে হবে সেটাকে একটু একটু করে তৈরি করি। লক্ষ্য করো তোমাদেরকে আমি এই সেমিস্টার সেভেনের কোয়ান্টাম মেকানিক্সের এই জায়গাটা পড়ানোর সময়টাকে শুরু থেকেই বলছি যে এর এই পুরো সিলেবাসটার যে ফিলোসফিক্যাল দিকটা আছে সেই ফিলোসফিক্যাল দিকটাকে আমরা একটু কোয়ান্টিফাই করব বা মানে একটু ব্যাপারটাকে কোয়ান্টিটেটিভলি দেখার চেষ্টা করব সাচ দ্যাট আমাদের ইভেনচুয়ালি, যেহেতু আমরা আলটিমেটলি পরীক্ষা দিতে যাব, আমাদের যাতে সেই জায়গাটাতে কোনো সমস্যা না হয়। আমাদের বুঝে একটু ম্যাথামেটিক্যালি একটু কোয়ান্টিটেটিভলি পুরো জিনিসটাকে করতে হবে। তাহলে দেখো টিপিক্যালি আমরা একটা ভেক্টর স্পেস বলতে লাস্ট ক্লাসের পার্সপেক্টিভ থেকে বলি, যেটা যে জিনিসটাকে আমরা বলেছিলাম সেটা হচ্ছে বেসিক্যালি এনি ভেক্টর স্পেস ইজ এসেনশিয়ালি এ কালেকশন। কিরকম? কালেকশন অফ সাম সে এন নাম্বার অফ নাম্বারস হতে পারে, ভেক্টরস হতে পারে, অথবা আমাদের জন্য যে জিনিসটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, আহ, দুটো তিনটে ক্লাসের মধ্যেই প্রমাণিত হবে, সেটা হচ্ছে ফাংশনস হতে পারে। তাহলে কিছু এন নাম্বার অফ এলিমেন্টস এর কালেকশন, যাকে হয়তো আমরা এখনো কনভেনশনালি এরকম একটা ভেক্টর চিহ্ন দিয়ে দেখিয়ে আসছি, খুব শিগগিরই আমরা এই ভেক্টর চিহ্ন থেকে নিজেদেরকে মুক্ত করে নেব। এবং সিন্স দেয়ার আর এন সাচ নাম্বারস, আমি সেই নাম্বারগুলোকে V1 V2 করে আপ টু সাম Vn অব্দি লিখলাম। এইরকম একটা কালেকশনকে আমরা কি বলি? আমরা এইরকম একটা কালেকশন অফ এন নাম্বার অফ নাম্বারস অর ফাংশনস ধরে নিই, তাকে আমরা বলি অ্যাজ an n-dimensional as an n-dimensional ভেক্টর স্পেস। ওকে, একটা n-dimensional ভেক্টর স্পেস বলে আমরা বলি প্রোভাইডেড সার্টেন রুলস, যে রুলগুলোর কিছু কিছু রুল আমরা বা কিছু কিছু নিয়ম আমরা লাস্ট ক্লাসে দেখেছি। আহ, তখনই আমরা এদেরকে n-dimensional ভেক্টর স্পেস বলবো ইফ এই n-dimensional ভেক্টর স্পেসটাকে আমরা তখনই কোয়ালিফাই করাতে পারবো, তখনই বলতে পারবো যদি নাকি certain things are obeyed. কিরকম? The members, if এই যে মেম্বাররা আছে, এই যে V1 থেকে Vn, the members obey কি? A component wise addition rule. A component wise addition rule. এটা যদি ওবে করে তবে, সাথে আরো কতগুলো কন্ডিশন। কিরকম? নেক্সট হচ্ছে অ্যাডিশন অফ এনি নাম্বার অফ মেম্বার্স। আমি যদি মেম্বারগুলোকে অ্যাড করি, অ্যাডিশন অফ এনি নাম্বার, এনি নাম্বার অফ মেম্বার্স। কোথায় আছে সেই মেম্বার্সটা? ইন দ্যাট কালেকশন বা ইন দ্য কালেকশন। ওকে, ইজ অলসো এ মেম্বার, ইজ অলসো এ মেম্বার।
ঠিক আছে? মানে ওই স্পেসের যতগুলো এলিমেন্ট আছে তাদের একাধিককে যদি যোগ করি তাহলে যোগফলটা যেটা হবে সেটাও একটা মেম্বার হবে। হুম? এবং এই অ্যাডিশন করার যে পদ্ধতিটা বা এই অ্যাডিশনটা কি হয় না, দে ওবে দ্য কমিউটেটিভ অ্যান্ড অ্যাসোসিয়েটিভ রুল। তাহলে the addition is commutative and associative. এবং লাস্ট আরেকটা কন্ডিশন, দ্যাট ইজ রিগার্ডিং মাল্টিপ্লিকেশন। আমি যদি এই মেম্বারদেরকে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লিকেশন কি দিয়ে, বাই রিয়েল অর কমপ্লেক্স, রিয়েলও হতে পারে কমপ্লেক্সও হতে পারে, স্কেলার। আমি যদি কতগুলো সংখ্যা দিয়ে জাস্ট কতগুলো সংখ্যা, সেই সংখ্যাগুলো রিয়েলও হতে পারে কমপ্লেক্স হতে পারে, স্কেলার্স বলছি তাদেরকে, দিস ইজ অ্যাসোসিয়েটিভ, মানে এই মাল্টিপ্লিকেশনটাও অ্যাসোসিয়েটিভ রুল মেনে চলে অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ রুলও মেনে চলে। তাহলে এইরকম একটা কালেকশন অফ নাম্বারস অর ভেক্টরসকে আমি একটা ভেক্টর স্পেস বলবো। আমার ওই কালেকশনটার মধ্যে যতগুলো ওরকম নাম্বার অথবা ফাংশন অথবা ভেক্টর আছে ততটা হবে ডিমেনশনালিটি অফ দ্যাট ভেক্টর স্পেস, রাইট? তাহলে ভেক্টর স্পেসের এই ধারণাটা, বেসিক্যালি ভেক্টর স্পেসের এই ধারণাটা, এটাকে আমরা লক্ষ্য করো অলরেডি একদম অন্য একটা কনটেক্সটে কিন্তু কাজে লাগিয়ে ফেলেছি। খেয়াল করে দেখবে আমরা যখন মলিকুলার অরবিটাল থিওরি পড়েছি, মলিকুলার অরবিটাল থিওরি পড়বার সময় লক্ষ্য করে দেখো, আমরা যখন মলিকুলার অরবিটাল ওয়েভ ফাংশনটা তৈরি করেছিলাম তখন বেসিক্যালি আমরা এলসিএও এমও ওয়েভ ফাংশন তৈরি করি। সোজা কথায় আমরা অ্যাটমিক অরবিটালগুলোর লিনিয়ার কম্বিনেশন হিসেবে মলিকুলার অরবিটালগুলোকে তৈরি করি। তাহলে আমার কাছে এই এলসিএও একটা যদি ওয়েভ ফাংশন থাকে, ধরো তার নাম দিলাম আমি সাই আই, এইটা ইজ কনস্ট্রাক্টেড, কিভাবে কনস্ট্রাক্ট করে, এদেরকে কেমন করে তৈরি করেছি, ইজ কনস্ট্রাক্টেড ফ্রম এও ওয়েভ ফাংশনস, অর্থাৎ অ্যাটমিক অরবিটাল ওয়েভ ফাংশনস গুলো থেকে তৈরি করা, যে অ্যাটমিক অরবিটাল ওয়েভ ফাংশনস গুলো হয়তো বা সামথিং লাইক দিস, φ1 সাম φ2 করে সাম আপ টু φn, ব্যাপারটা ফাইনাইট সংখ্যা, বেসিক্যালি লিনিয়ার ভেরিয়েশনাল ফাংশনটার মতো। তাহলে আমি যদি এই সাই আই এর এক্সপ্রেশন লিখি, so this expression will be something like this, some c1i phi1 say plus some c2i phi2 plus so on করে চলল, lastly some cni phi n. Once this psi I is prepared by an appropriate linear combination like this, আমি তখন যেটা করতে পারি সেটা হচ্ছে সেই সিস্টেমটার যেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন আছে, তাহলে আমার ওই সিস্টেমের যেটা শ্রোডিঙ্গার ইকুয়েশন, সেই শ্রোডিঙ্গার ইকুয়েশনকে আমি সলভ করতে পারি। ওকে, অর্থাৎ I can go and solve this Schrodinger equation to get the energy
ফর দিস পার্টিকুলার মলিকুলার অরবিটাল সাই। ঠিক আছে? আমরা যখন এই কাজটা করি, যখন রিয়েলি আমরা এই কাজটা করি, তখন এই যে সেট অফ ফাংশনস নিয়ে আমি কাজটা করলাম, অর্থাৎ phi 1, phi 2, up to some phi n, this set of n functions forms what is known as the basis set. এটাকেই আমরা বেসিস সেট হিসেবে বলি। তার মানে যখন ভাবো আমি ওই হাইড্রোজেন মলিকিউলের ক্ষেত্রে যখন এই মলিকুলার অরবিটাল ওয়েভ ফাংশনটা তৈরি করেছিলাম, সেই মলিকুলার অরবিটালটা তৈরি করার সময় আমার দুটো এও ফাংশন আমি নিয়েছিলাম। এক নম্বর হাইড্রোজেনের মাথায় একটা 1s অরবিটাল, সেটা একটা অ্যাটমিক অরবিটাল ফাংশন ছিল। আর 2 নম্বর হাইড্রোজেন অ্যাটমটার করসপন্ডিং 1s অরবিটালটা দ্বিতীয় অ্যাটমিক অরবিটাল ফাংশনটা ছিল। তাহলে আমাদের এই বেসিস সেটটা ওয়াজ স্প্যান্ড বাই জাস্ট 2 ফাংশনস ইন দ্যাট কেস। আমরা পরবর্তীতে দেখব যে এইরকম ধরনের বেসিসগুলো, যে বেসিসগুলো মানে যে বেসিস সেটগুলোতে ফাংশনের সংখ্যা মিনিমাম, যতটা যা না নিলে আর চলবে না, মিনিমাম যা নিতেই হবে আমাকে সেইটুকু, এইরকম ধরনের বেসিস সেটগুলোকে আমরা দেখবো পরবর্তীকালে বলবো অ্যাজ দ্য মিনিমাল বেসিস সেট। সেটা আমাদের পরে কাজে লাগবে, আমরা আসবো। দেখো, অর্ডিনারি ভেক্টর স্পেসে আমরা যে ধরনের কথাবার্তা বলি বা যে ধরনের কথাবার্তা দিয়ে আমরা অর্ডিনারি ভেক্টর স্পেসকে ভেক্টর স্পেসের সাথে পরিচিত, কোয়ান্টাম মেকানিক্যাল ভেক্টর স্পেস বা কোয়ান্টাম মেকানিক্যাল এই ধরনের ফাংশন স্পেস স্লাইটলি আলাদা। কেন আলাদা? লক্ষ্য করো, একটা অর্ডিনারি থ্রি ডিমেনশনাল ভেক্টর স্পেসে আমার সত্যি কোনো বদারেশন নেই যে আমাকে কমপ্লেক্স ফাংশন দিতে হবে। কিন্তু যেই মুহূর্তে আমার ডোমেইন অফ ওয়ার্ক, যেই মুহূর্তে আমার কাজের জায়গাটা বা তার পরিধিটা যেই মুহূর্তে কোয়ান্টাম মেকানিক্সকে ছুঁয়ে গেল, ইনস্ট্যান্টানিয়াসলি আমি যে ফাংশনগুলো নিয়ে ডিল করতে শুরু করলাম, আমার ওটা গ্যারান্টি দেওয়ার ক্ষমতা নেই দ্যাট অল দোজ কোয়ান্টাম মেকানিক্যাল ফাংশনস, যাদেরকে আমরা ওয়েভ ফাংশন বলি, অল দোজ কোয়ান্টাম মেকানিক্যাল ফাংশনস আর রিয়েল, এইটা গ্যারান্টি আমি দিতে পারবো না। তাহলে অ্যাজ সুন অ্যাজ আই স্টেপ ইনটু দ্য ডোমেইন অফ কোয়ান্টাম মেকানিক্স, তাহলে যেই মুহূর্তে আমি কোয়ান্টাম মেকানিক্সের ডোমেইনে স্টেপ ইন করলাম, তাহলে the functions can be real or complex. রিয়েল হলে কোনো সমস্যা নেই, তার সাথে অ্যাসোসিয়েটেড অঙ্ক অ্যালজেব্রা আমরা সব জানি। আরেকটা সমস্যা হলো কোয়ান্টাম মেকানিক্সে, নর্মাল থ্রি ডিমেনশনাল কার্টেসিয়ান স্পেস ইজ রিয়েলি থ্রি ডিমেনশনাল, তার বেশি ডাইমেনশনালিটিতে নেই। বাট এ কোয়ান্টাম মেকানিক্যাল স্পেস, a quantum mechanical vector space can have any arbitrary dimension. তাহলে a quantum mechanical space can have any arbitrary dimension. ভাবো, এটা খুব সাধারণ এক্সাম্পল। আমাকে যদি কেউ জিজ্ঞেস করা আছে পার্টিকুলার না বক্স প্রবলেমের কতগুলো ওয়েভ ফাংশন তুমি পাবে, আমার উত্তরটা কি হবে? সিম্পলি ইনফিনিটি। তার মানে আমাকে যদি এই জিনিসটা করতে হয়, দ্যাট পার্টিকুলার না ওয়েভ ফাংশন, এই পার্টিকুলার না বক্স ওয়েভ ফাংশনের ফাংশন স্পেসটাকে দেখতে হয়, আই হ্যাভ অ্যান ইনফাইনাইট নাম্বার অফ ফাংশনস। তার মানে আমার বেসিস সেটটা বেসিক্যালি ইনফিনিটি সংখ্যক ফাংশন নিয়ে তৈরি। তাহলে ইনফিনিটি সংখ্যক ফাংশন হওয়া মানে দ্য ডাইমেনশনালিটি অফ দ্যাট স্পেস ইজ ইনফিনিটি। তাহলে এই ধরনের ফাংশন স্পেসকে নিয়ে আমি কেমন করে ডিল করব, এই ব্যাপারটাকে মাথায় রেখে এইখানে একটা এরকম অর্ডিনারি ফাংশন স্পেসের সাথে বা ফাংশন অর্ডিনারি ভেক্টর স্পেসের সাথে তুলনা করলে যে সমস্যা আসতে পারে, সেই সমস্যাটার কথা মাথায় রেখে আমরা এই কোয়ান্টাম মেকানিক্যাল স্পেসের নোটেশনটাকে একদম আলাদা করে ফেলি এবং তার মিনিংটাও কমপ্লিটলি আলাদা। আমরা যেটা করে থাকি
to represent any function in the quantum mechanical vector space, we use what is known as a Dirac notation. Dirac notation কি? এইভাবে ভাবা যায়। মনে করো আমার একটা অর্ডিনারি থ্রি ডিমেনশনাল বা কার্টেসিয়ান ভেক্টর স্পেসে একটা ভি বলে ভেক্টর আছে। তাহলে আমার অর্ডিনারি স্পেসে যাকে আমি এইভাবে লিখছিলাম, if I go into the Dirac notation, I will write the same vector as this. ওকে, আমার নর্মাল একটা ফাংশন স্পেসে সাই এক্স বলে যদি একটা ফাংশন থাকে, ওকে, আমার নর্মাল একটা ফাংশন স্পেসে যদি সাই এক্স বলে কোনো একটা ফাংশন এক্সিস্ট করে, একটা ওয়ান ডিমেনশনালি ধরে নেওয়া যাক, তাহলে এর করসপন্ডিং যে ডিরাক নোটেশনটা হবে, that will be represented by this. Okay, তাহলে any function, any vector can be conveniently written in terms of something like this. এই ধরনের রিপ্রেজেন্টেশনকে আমরা হয় ডিরাক রিপ্রেজেন্টেশন বলি এবং এগুলোকে একটা কমন নামে ডাকা হয়, these are known as Kate representation. K-E-T, Kate representation. ওকে, লক্ষ্য করো এই কেট রিপ্রেজেন্টেশনের একটা বিউটি হচ্ছে যে দেখো অর্ডিনারি ভেক্টর স্পেসে আমরা ভেক্টর অ্যালজেব্রাটাকে ঠিক রাখার জন্য লক্ষ্য করে দেখবে নাল ভেক্টরের কথা বলি। হোয়াট ইজ আ নাল ভেক্টর? অর্ডিনারি ভেক্টর স্পেসে a null vector by definition is a vector which has a magnitude of 0. আমি যদি ভেক্টরটা লেন্থ বার করতে চাই তাহলে এটা আমি 0 পাবো, তাকে আমরা এইভাবে বলি। এই নাল ভেক্টরটাকেই আমার যদি ডিরাক রিপ্রেজেন্টেশনে লিখতে হয়, I will write it as this. ঠিক আছে, তাহলে এইরকম একটা নোটেশন আমরা ইন জেনারেল কোয়ান্টাম মেকানিক্যাল ভেক্টর স্পেসকে ব্যবহার করা মানে কোয়ান্টাম মেকানিক্যাল ভেক্টর স্পেসকে রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করব। ঠিক আছে, এইবার দেখো তাহলে যখনই আমি এই ধরনের কেট রিপ্রেজেন্টেশন বা টিপিক্যাল ডিরাক রিপ্রেজেন্টেশন ব্যবহার করছি, তখন আমার মাথায় থাকবে দ্যাট whenever I am writing this, আমার মাথায় থাকবে that this notation will always imply that it is a function. আসলে এটা একটা ফাংশন, ঠিক আছে, which is behaving like a vector, which is behaving like a vector. কোথায়? in a ফাংশন স্পেস। তাহলে কোনো একটা ফাংশন স্পেসে ওই ফাংশনটা একটা ভেক্টরের মতো বিহেভ করছে, জাস্ট এইটুকু আমি মাথায় রাখি। ঠিক আছে, তাহলে এই ধরনের ভেক্টর স্পেসের ক্ষেত্রে আমি ডাইমেনশনালিটি কি করে দেখব? ঠিক একই রকম যেরকম ভাবে আমরা এতদিন বা এতক্ষণ ধরে দেখে আসছিলাম। আমি কি বলবো? আমি বলবো দ্যাট ইফ এ মিনিমাম নাম্বার অফ n সংখ্যক linearly independent vectors, okay, are required, যদি প্রয়োজন পড়ে কিসের জন্য? to represent any vector, to represent any vector, কোথায়? of a vector space, of a vector space, তখন আমি বলবো that okay, my vector space is n dimensional. তাহলে আমার সেই ভেক্টর স্পেসটা
n dimension, রাইট? তাহলে আমার এই ডেফিনেশনের জায়গাটা পাল্টালো না। এখানে শুধু আমি একটা দেখো, একটা ফ্রেজ আমি ব্যবহার করলাম, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমি লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সের মানে কি, লিনিয়ার ডিপেন্ডেন্সের মানে কি একটু বুঝিয়ে দিচ্ছি ম্যাথামেটিক্যালি। খুব কমনলি আমরা কথাগুলো ব্যবহার করে থাকি, বিশেষ করে কেমিস্ট্রির লোকজন খুব কমনলি কথাটা ব্যবহার করে উইদাউট ইভেন নোয়িং দ্য মিনিং অফ ইট। যে অনেক ক্ষেত্রেই আমাদের এই মিনিংটা খুব স্পষ্ট থাকে না। তাহলে এই মিনিংটাকে আমাদের একটু স্পষ্ট করে নিতে হবে, আমি করছি সেটা। এখন দেখো, এইটা আমি এতক্ষণ ধরে যা বললাম, যে কথাগুলো আমি একটা ভেক্টর স্পেসের জন্য বলছি, সেই সেম কথাগুলো, সেম সেট অফ সেন্টেন্সেস ফাংশন স্পেসের জন্য প্রযোজ্য। আমি যদি ওই ভেক্টর স্পেস, ভেক্টর কথাগুলোকে রিপ্লেস করে দিই ফাংশন দিয়ে, তাহলে যা হবে সেটাও ইকুয়ালি ভ্যালিড। তাহলে এই কথাটা আমরা সবসময় মাথায় রাখি, দ্যাট when when vectors in a vector space, vectors in a vector space are functions. এরা যখন ফাংশন হয়ে গেল, তখন আমরা আর ভেক্টর স্পেস কথাটা ব্যবহার করি না। ইনস্টেড অফ ভেক্টর স্পেস we use the phrase function space. তাহলে স্পিরিট, মিনিং, এদের দিক থেকে, মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ইন টার্মস অফ দ্য ফিলোসফি, ইন টার্মস অফ দ্য স্পিরিট, ইন টার্মস অফ দ্য মিনিং, ভেক্টর স্পেস এবং ফাংশন স্পেসের ফিলোসফিটা, স্পিরিটটা একই রকম। ওকে, তাহলে দেখো, ভেক্টর স্পেসই বলি বা ফাংশন স্পেসই বলি, তার ডেফিনেশনের মধ্যে একটা জিনিস যুক্ত হয়ে গেল। সেটা কি? যে যদি নাকি মিনিমাম নাম্বার অফ এন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর হয়, তবেই আমার ভেক্টর স্পেস অথবা ফাংশন স্পেস এন ডিমেনশনাল হবে। তাহলে দ্য কোয়েশ্চেন ইজ, তাহলে আমার বেসিক যে জায়গাটাতে প্রশ্নটা আমার কাছে চলে এলো, সেটা হচ্ছে যে এইরকম ধরনের একটা সিচুয়েশনে আমি জাজ করব কি করে যে আমার কাছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন অথবা ভেক্টর আছে। তার মানে আমরা যে জিনিসটাকে একদম ক্ল্যারিফাই করে দিতে চাইছি, সেটা হচ্ছে লিনিয়ার ডিপেন্ডেন্স or or independence or independence of vector. দেখো, আমি ভেক্টর কথাটা ব্যবহার করছি, ভেক্টরের উদাহরণ দিচ্ছি, আহ, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, ঠিক আগে যে কথাটা বললাম, দিজ আর ইকুয়ালি ভ্যালিড ফর দ্য ফাংশন। ঠিক আছে, ধরা যাক আমার কাছে একটা এন ডিমেনশনাল ভেক্টর স্পেস আছে। এন ডিমেনশনাল একটা ভেক্টর স্পেসে আমার কাছে আছে। ওকে, তাহলে সেই ভেক্টর স্পেসের যারা মেম্বার, সেই মেম্বার গুলোকে আমি একটা একটা করে লিখি। তাহলে আমি এখন ওই ডিরাক নোটেশন ব্যবহার করি। তাহলে V1, V2 অ্যান্ড সো অন করে আহ, আমার VR পর্যন্ত আমি গেলাম। কেন আমি VN অব্দি গেলাম না আমি জানি না, এই আরটা এন এর সাথে সমানও হতে পারে, আলাদাও হতে পারে। কারণ এর মধ্যে সত্যি সত্যি আমি বার করতে চাই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কটা, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কটা। সেই জন্য আমি একটা ফ্রি সংখ্যা রাখছি, লাস্ট সংখ্যাটা, অ্যাজ আর। This R can be equal to n or it can not be equal to n. তার মানে এই সিচুয়েশনে R R may or may not, okay, be equal to
বি ইকুয়াল টু এন। ঠিক আছে? তাহলে এই যে মেম্বার গুলো, এই যে যারা এলিমেন্ট, তাহলে এই যে ভেক্টর গুলো, এদেরকে আমি তখন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলবো। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট তাহলে আমি কি বলছি? আমি বলছি the vectors v1, v2 and so on করে সে আপ টু vr, এদেরকে আর said to be linearly dependent। এদেরকে আমি তখনই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলবো, কখন? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কিন্তু মাইন্ড ইট, কখন? ইফ, যদি না দেয়ার আর বা দেয়ার এক্সিস্ট স্কেলার, কতগুলো সংখ্যা থাকে, যে সংখ্যাগুলো ধরা যাক সামথিং লাইক সাম ল্যামডা ওয়ান, ল্যামডা টু করে আপ টু ল্যামডা আর, যেখানে সকলে জিরো নয়, নট অল জিরো। স্কেলার হলে তো জিরো হয়ে যেতেই পারে, আমি বলেই দিলাম যে সবাই জিরো নয়, কেউ কেউ জিরো হতেও পারে। such that such that কি lambda 1 times v1 plus lambda 2 times v2 plus so on plus some lambda r times vector vr, এই সংখ্যাটা, এই যোগফলটা যদি জিরো হয় তাদেরকে আমি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলি। ঠিক আছে? তাহলে এদেরকে আমি এক কথায় বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর। যদি একটা সেট অফ ভেক্টরস লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় এবং সেটা যদি এই ধরনের ইকুয়েশন যদি তারা স্যাটিসফাই করে, তাহলে সুবিধা হলো যে কোনো একটা ভেক্টরকে এদের মধ্যে থেকে আমি যে কোনো একজনকে তুলে নিয়ে আমি তাকে বাকিদের রেসপেক্টে এক্সপ্রেস করতে পারি। তাহলে লিনিয়ার ডিপেন্ডেন্স হওয়ার যেটা কনসিকুয়েন্স বা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে পড়লে তার যে ফল আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এরকম। কি? আমি তখন দেখতে পাবো ইফ সাম ভেক্টর, কোনো বা ভেক্টর, তাহলে ইফ সাম ভেক্টর অর ভেক্টরস ইজ অথবা আর, এরা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, তাহলে কি হবে? এনি ওয়ান অফ দেম, এনি ওয়ান of them can be expressed, can be expressed কিভাবে? as a linear combination, as a linear combination কাদের? of all others, of all others। okay, this is something like this। দেখা গেল that there is a vector called vi, ডিরাক নোটেশনে লিখবো, তার সে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তার মানে তাকে আমি সবসময় vi এর সামনে যেটা মাল্টিপ্লাইড হয়েছিল ল্যামডা আই বলে, তাকে আমি সবসময় এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে? 1 বাই ল্যামডা আই, মাইনাস সাইনটা বাকিটাকে আমি ডান দিকে নিয়ে গেছি বলে, মাল্টিপ্লাইড বাই এ লিনিয়ার কম্বিনেশন কার কার? বাকি যারা ছিল, অর্থাৎ ল্যামডা 1 v1 প্লাস সাম ল্যামডা 2 v2 প্লাস সাম সো অন করে চললো।
প্লাস শুধু আই এর টার্মটা নেই, কিন্তু আই মাইনাস ওয়ান এর টার্মটা এখানে আছে। ওকে, আই মাইনাস ওয়ান এর পর আই এর টার্ম মিসিং, কিন্তু আবার আই প্লাস ওয়ান এর টার্মটা আছে। তাহলে ল্যামডা আই প্লাস ওয়ান ভি আই প্লাস ওয়ান প্লাস সো অন করে গিয়ে লাস্ট টার্ম। তার মানে এইরকম কোনো একটা সিচুয়েশন হলে আমি সবসময় দেখাতে পারবো দ্যাট যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট তাকে আমি বাকিদের লিনিয়ার কম্বিনেশন, দেখো এই ল্যামডা ওয়ান ল্যামডা টু এগুলো কম্বাইনিং কোএফিসিয়েন্ট গুলো, বাকিগুলো তোমার ফাংশন বা ভেক্টর গুলো, তাদের লিনিয়ার কম্বিনেশন হিসেবে আমি লিখতে পারবো। ওকে, তাহলে দিস ইজ বেসিক্যালি দ্য কনসেপ্ট অফ লিনিয়ার ডিপেন্ডেন্স। তাহলে একটা আহ, আরো একটু একদম স্পষ্ট করে বোঝার জন্য একটা কংক্রিট এক্সাম্পল করা যাক, যেখানে আমরা দেখতে পারি যে সত্যি সত্যি লিনিয়ার ডিপেন্ডেন্স থাকলে ব্যাপারটা দেখতে কেমন হয়। এবং আমরা এমন একটা এক্সাম্পল করি যে এক্সাম্পলটা আমাদের অর্ডিনারি একটা ভেক্টর স্পেস বা ফাংশন স্পেসের সাথে খুব সিমিলার, বা যার সাথে আমাদের অ্যাসোসিয়েট করতে নিজেদের অসুবিধা হবে না। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো আমার কাছে একটা থ্রি ডি ভেক্টর স্পেস আছে, থ্রি ডিমেনশনাল ভেক্টর স্পেস। দেখো এটা বুঝতে আমার কোনো অসুবিধা নেই। ওকে, এবং সেই থ্রি ডিমেনশনাল ভেক্টর স্পেসে আমার যে ভেক্টর গুলো আছে সেই ভেক্টর গুলো আমি মনে করো চারটে ভেক্টর নিলাম। প্রথম ভেক্টরটার নাম দিলাম ভি ওয়ান ভেক্টর। ভি ওয়ান ভেক্টরটা দেখতে হচ্ছে এরকম, প্রথম কম্পোনেন্টটা ওয়ান, মানে এক্স মানে ভি এক্সটা হচ্ছে ওয়ান, ভি ওয়াই জিরো, ভি জেড জিরো। তাহলে এইভাবে লিখলাম। দ্বিতীয় আরেকটা ভেক্টর নিলাম, সে ভি টু ভেক্টর। ভি টু ভেক্টরটার চেহারা এরকম যে ফার্স্ট কম্পোনেন্ট জিরো কিন্তু সেকেন্ড কম্পোনেন্ট নন জিরো, থার্ড কম্পোনেন্ট আবার জিরো। ওকে, ভি থ্রি বলে একটা ভেক্টর নিলাম। ভি থ্রি ভেক্টরটার সে ফর এক্সাম্পল চেহারা হচ্ছে এরকম যে ফার্স্ট এবং সেকেন্ড কম্পোনেন্ট জিরো এবং থার্ড কম্পোনেন্টটা নন জিরো, অ্যান্ড দের ইজ ইয়েট অ্যানাদার ভেক্টর। বললাম যে চারটে ভেক্টর আমি নিয়েছি, একটা ভেক্টর আছে ভি ফোর বলে, যার কোনো কম্পোনেন্ট জিরো না, সব কটাই নন জিরো এবং তাদের একটা করে ফাইনাইট ভ্যালু আছে। ঠিক আছে, আমি বলছি, আমি ক্লেম করছি, আমি একটু পরেই প্রমাণও করব, আমি আপাতত ক্লেম করছি দ্যাট এই ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে আমি কি বললাম? তাহলে আমার ক্লেম হচ্ছে, তো দিস ইজ মাই ক্লেম, আমি প্রমাণ করব দ্যাট these four vectors v1 v2 v3 and v4, these four vectors are linearly dependent. এরা linearly dependent. I am claiming this. ঠিক আছে, ওকে। এবার এই ক্লেমটা কি আমার দেখতে হবে, আই হ্যাভ টু মেক অ্যারেঞ্জমেন্ট যাতে আমি ক্লেমটাকে ঠিক হচ্ছে কিনা দেখি, বুঝতে পারি। বেশ, তাহলে এরা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, তাহলে আমার কাছে যদি চারটে স্কেলার থাকে, মনে করো আমার কাছে চারটে স্কেলার আছে, সেই স্কেলার গুলো হচ্ছে ল্যামডা ওয়ান, ল্যামডা টু, ল্যামডা থ্রি অ্যান্ড ল্যামডা ফোর। ঠিক আছে, তাহলে এদের এই লিনিয়ার ডিপেন্ডেন্স হওয়া মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হওয়া মানে কি, ল্যামডা ওয়ান টাইমস ভেক্টর ভি ওয়ান, আমার ভেক্টর ভি ওয়ানের চেহারা কিরকম, ওয়ান জিরো জিরো, প্লাস ল্যামডা টু টাইমস ভেক্টর ভি টু চেহারা কিরকম, জিরো টু জিরো, তো জিরো টু জিরো, প্লাস ল্যামডা থ্রি টাইমস ভি থ্রি, ভি থ্রি কেমন দেখতে, জিরো জিরো ফোর, প্লাস ল্যামডা ফোর তাকে কিরকম দেখতে, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তার মানে এদের যোগফলটা জিরো, মানে এই লিনিয়ার কম্বিনেশনটা জিরো।
দেখো এদেরকে যদি জিরো হতে হয়, এটাকে যদি জিরো হতে হয়, তাহলে ফার্স্ট অফ অল দেখো ল্যামডা ওয়ান প্লাস ল্যামডা ফোর কম্পোনেন্ট ওয়াইজ আমাকে তাহলে দেখতে হবে। তাহলে ল্যামডা ওয়ান প্লাস ল্যামডা ফোর কে জিরো হতে হবে। তাহলে এটার জিরো হওয়া would require this requires কি রিকোয়ার করছে, that first of all lambda 1 plus lambda 4 এই যোগফলটা should be 0, which implies that lambda 1 can be expressed as minus of lambda 4. This is one. Next দেখো দ্বিতীয়টাতে এসো, 2 times lambda 2, কারণ বাকিগুলো 0, 2 times lambda 2 প্লাস এখানে এসো 2 times lambda 4, this should also be equal to 0. তাহলে 2 lambda 2 plus 2 lambda 4 এটাকেও 0 হতে হয়, so that আমার সিচুয়েশন কি দাঁড়ালো, সিচুয়েশন দাঁড়ালো that lambda 2 must be equal to minus of lambda 4. তাহলে lambda 1 ও lambda minus lambda 4 এর সাথে সমান, আবার lambda 2 ও minus lambda 4 এর সাথে সমান যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়। নেক্সট কি, নেক্সট দেখো থার্ডটাতে এসো, তাহলে 4 times lambda 3, 4 times lambda 3 should be 3 times lambda 4 তৃতীয় কম্পোনেন্টে। তাহলে 4 times lambda 3 plus 3 times lambda 4, this is equal to 0, which implies that কি দেয় আমাকে, it shows me that lambda 3 will be equal to minus of 3/4 of lambda 4। ঠিক আছে, তাহলে এই সমস্তটা থেকে লেট মি ড্র সার্টেন কনক্লুশনস। কি কি পেলাম, প্রথমেই দেখো যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ল্যামডা 1 ইকুয়াল টু ল্যামডা 2 ইকুয়াল টু মাইনাস অফ ল্যামডা 4। ঠিক আছে, এইবার সমস্যা হলো দ্যাট উই হ্যাভ এসেনশিয়ালি 4 আননোনস, কিন্তু উই হ্যাভ 3 ইকুয়েশন। তাহলে যে কোনো একটাকে আরবিট্রারি কিছু ধরে নিই। তাহলে আমি যদি ল্যামডা 1 কে 1 হিসেবে চুজ করি, তাহলে if we choose lambda 1 to be 1, say, then lambda 2 কেও 1 হতে হবে, because lambda 1 and lambda 2 are same, and lambda 4 সেটা যেহেতু মাইনাস অফ lambda 1 এর সাথে সমান, should be minus 1। তাহলে আন্ডার দিস চয়েস আমি lambda 3 এর একটা ভ্যালু পাবো। তাহলে আমার lambda 3 এর ভ্যালু হবে, যেহেতু মাইনাস 3/4 lambda 4 ছিল, it will just be 3/4। ঠিক আছে, তাহলে তাহলে দেখো এই যে চারটে স্কেলারকে নিয়ে আমি কাজ করছি, ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা 4, এদের সকলের ইকুয়াল হওয়ার কোনো প্রয়োজন নেই, এবং এরা সকলে জিরো না হলেও চলবে। এই যে প্রথম যে মানে এই যে ইকুয়েশনটা আমি লিখলাম, এই যে এই ইকুয়েশনটাই বলো বা জেনারেল কেসে এই ল্যামডা 1 v1 প্লাস ল্যামডা 2 v2 এই ইকুয়েশনটাই বলো, তাহলে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করার জন্য সমস্ত কটা স্কেলারকে যে জিরো হতে হবে তার কোনো মানে নেই কিন্তু, তাই না? তাহলে এই যে এখন যে এক্সাম্পলটা দেখলাম, সেই এক্সাম্পলে এই যে চারটে ভেক্টর v1 থেকে v4 অবধি, তাহলে এই চারটে ভেক্টর আন্ডার দিস সেট অফ কন্ডিশনস satisfies this equation so that they are linearly dependent। তাহলে দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কনক্লুশন। কনক্লুশনটা তাহলে কি টানছি, তাহলে কনক্লুশনটা এইটা যে all the scalars ওকে কারা,
lambda 1 to lambda 4 আমাদের এই কেস need not be equal to 0, need not be equal to 0, 0 হতে হবে তার কোনো বাধ্যবাধকতা বা তার কোনো প্রশ্ন এর মধ্যে নেই, কোনো ব্যাপার নেই। এটা কিসের জন্য? ফর 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 এই ইকুয়েশনটার একটা নাম্বার, ধরা যাক এই ইকুয়েশনটাকে আমি বললাম 1 নম্বর ইকুয়েশন। ফর ইকুয়েশন 1 টু হোল্ড, ইকুয়েশন 1 কে হোল্ড করতে গেলে এরকম কোনো মানে নেই। তাহলে দিস এসেনশিয়ালি ইমপ্লাইজ দ্যাট দ্য ফোর ভেক্টরস এই যে চারটে ভেক্টর কোনটা থেকে v1 থেকে v4 অবধি সবকটা আলাদা করে লিখলাম না, আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। কারণ দেখো আমি যে কোনো একটা ভেক্টরকে অন্য তিনটে ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারি, বিকজ আমি স্কেলারগুলোর মান জানি। আমি যে কোনো একটা ভেক্টরকে আমি বাকি তিনটে লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারি। আমার যদি মনে হয় যে আমি v2 কে কিভাবে এক্সপ্রেস করবো, আমি তাহলে v1 v3 v4 দিয়ে এক্সপ্রেস করতে পারি। আমি v4 কে কি করে এক্সপ্রেস করবো না, v1 v2 v3 রেসপেক্টে এক্সপ্রেস করতে পারি। তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে গেলে একটা এরকম স্পেসের মধ্যে কাউকে যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে হয়, তাহলে একটাকে যে কোনো একজনকে রাদার বাকিদের সাপেক্ষে এক্সপ্রেস করা যেতে পারে, তবে আমি বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এর একটু অন্যরকম আরেকটা সিচুয়েশন হতে পারে, সেইটা ভাবা যায়। ধরো আমি আরেকটা সিচুয়েশন ভাবি যেখানে আমার কাছে তিনটে ভেক্টরস আছে, তিনটে ভেক্টর। ওকে, তাহলে ফর দ্য ভেক্টরস ভেক্টরগুলো ধরা যাক এরকম, একটাকে বললাম v1, আমি কনভেনশনাল নোটেশনই ব্যবহার করছি কারণ আমার ভেক্টর স্পেসটা নর্মাল 3 ডিমেনশনাল ভেক্টর। তাহলে আমি v1 টাকে লিখলাম এরকম করে, v2 ইজ অ্যানাদার ভেক্টর যেটা ধরা যাক 0 1 0, এবং এবং আমার কাছে একটা তৃতীয় ভেক্টর আছে which is nothing but 0 0 1। লক্ষ্য করো এই তিনটে ভেক্টর যেমন আছে তার সাথে there are three scalars, there are three scalars, কারা কারা, lambda 1 lambda 2 lambda 3, so these are the three scalars। হলো, এইবার দেখো আমি যদি ধরে নিই দ্যাট এই v1 v2 v3 আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে if v1 v2 and v3 are linearly dependent, যদি হয়, দেখো ইফ আছে কিন্তু, হ্যাঁ, তাহলে আমি কি লিখতে পারি, তাহলে আমি পরিষ্কার লিখতে পারি lambda 1 টাইমস v1 মানে 1 0 0 প্লাস lambda 2 টাইমস v2 মানে 0 1 0 প্লাস lambda 3 টাইমস v3 মানে 0 0 1, this should go to 0, তাই না? দেখো এদেরকে যদি 0 হতে হয়, পিকিউলিয়ার পরিস্থিতি হলো যে এইটা 0 একমাত্র তখনই হতে পারে যদি ইন্ডিভিজুয়ালি lambda 1 is 0, lambda 2 is 0 and lambda 3 is 0। তাহলে this can only be 0 কখন, so that
এটা তখনই স্যাটিসফাই করবে যদি ল্যামডা ওয়ান নিজে জিরো হয়, যদি ল্যামডা টু নিজে জিরো হয়, এবং যদি ল্যামডা থ্রি সেও জিরো হয়। অর্থাৎ কোএফিসিয়েন্ট গুলোই জিরো হয়ে যাচ্ছে, স্কেলার গুলোই জিরো হয়ে যাচ্ছে। তার মানে the vectors are linearly independent। দেখো, এটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স প্রমাণ করার জন্য আমি যা করলাম সেটা না করলেও চলতো। ভেক্টর গুলো এমন করে সিলেক্ট করা হয়েছে, তার দিকে যদি সামান্য একটু মন দিয়ে তাকাও তাহলেই দেখতে পাবে। দেখো, প্রথম ভেক্টরটার এক্স কম্পোনেন্টটা নন জিরো, ওয়াই জেড কম্পোনেন্ট গুলো জিরো। দ্বিতীয় ভেক্টরটার এক্স এবং জেড কম্পোনেন্ট জিরো, ওয়াইটা নন জিরো। তৃতীয় ভেক্টরটার এক্স ওয়াই কম্পোনেন্ট গুলো জিরো, জেডটা নন জিরো। কেমন ভেক্টর হলে এই জিনিসটা সম্ভব? একমাত্র যে ভেক্টরটা এক্স অ্যাক্সিস বরাবর গেছে সেই ভেক্টরটারই একমাত্র এক্স কম্পোনেন্ট নন জিরো হয়, বাকি দুটো জিরো হয়। যে ভেক্টরটা ওয়াই অ্যাক্সিস বরাবর গেছে একমাত্র তার ক্ষেত্রেই এক্স এবং জেড কম্পোনেন্ট জিরো হয়, ওয়াই কম্পোনেন্টটা নন জিরো হয়। এমন একটা ভেক্টর যার জেড কম্পোনেন্টটা নন জিরো কিন্তু এক্স ওয়াই কম্পোনেন্ট জিরো, সে নিশ্চয়ই জেড অ্যাক্সিস বরাবর বা জেড অ্যাক্সিসের সাথে প্যারালাল। তাহলে বেসিক্যালি v1 vector is parallel to x axis, v2 vector is parallel to y axis, and v3 vector is parallel to the z axis। তার মানে এসেনশিয়ালি এই তিনটে ভেক্টর তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার কার্টেসিয়ান অ্যাক্সিসের সাথে প্যারালাল। স্টেটমেন্টটার মধ্যেই উত্তর আছে দ্যাট যেহেতু এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, দে মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট, কারণ এদের একটার সাথে আরেকটা কোনো ওভারল্যাপ নেই। ওভারল্যাপ না থাকলে ডিপেন্ডেন্স থাকতে পারে না। হেন্স আমি ম্যাথমেটিক্যালি প্রমাণ না করেও আমি সিম্পলি একটা জিওমেট্রিক্যাল আর্গুমেন্ট দিয়েও একই জিনিস, একই কথা আমি কিন্তু বলতে পারি। ওকে, এই যে দেখো, আমি এই প্রথম, আজকে থার্ড এই ক্লাসটা, এই তৃতীয় ক্লাসটা অবধি তোমাদেরকে আমি যা যা বললাম, এইটা মোটামুটি আমাদের যে কোয়ান্টাম মেকানিক্সটা আমাদের এইখানে পড়তে হবে তার ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটাকে খানিকটা তৈরি করে ফেলবে। অ্যাটলিস্ট পস্টুলেট গুলো পড়ার জন্য যে ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আমাদের দরকার, সেই ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা তৈরি হলো পস্টুলেট গুলো পড়ার জন্য। ওকে, একটা সমস্যা আছে। সমস্যাটা হলো এই পস্টুলেট গুলো পড়ে এই পস্টুলেটের যদি আমাকে মানেগুলো বুঝতে হয়, আমি তোমাদেরকে একটা পস্টুলেটই এখনো অবধি কিন্তু বলেছি। একটা পস্টুলেট বলে নিয়ে ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিয়ে বাকি পস্টুলেট গুলো এবার আমি বলবো নেক্সট দিন থেকে। দ্য প্রবলেম ইজ, পস্টুলেট গুলো তোমাকে যদি রিয়েল সেন্সে বুঝতে হয় এবং তাকে যদি আমার অ্যাপ্লাই করতে হয়, তাহলে আবার আরেক ধরনের অঙ্কের প্রয়োজন পড়ে। আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে এর পরের একটা পার্টে, আজকে আমি আর সন্ধ্যেবেলা কিছু রাখবো না, এর পরের একটা পার্টে আমি সেই ধরনের ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা একটুখানি তৈরি আমরা করে দিই। তার মানে যাতে নাকি আমরা পস্টুলেট গুলো পড়ার সাথে সাথে আমরা একটু একটু করে, যাতে সোজা কথায় আমরা সেই পস্টুলেট গুলোর বিভিন্ন কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের জায়গাটাও যাতে আমরা এক্সপ্লোর করতে পারি সেই উদ্দেশ্যে। ওকে, বেশ।